তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাইপার স্টাডি। আমি তথাগত ঘোষ। তো আজকে আমরা এখানে দেখব অ্যারাইল হ্যালাইডে কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হয়, মানে অ্যারাইল হ্যালাইড কি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেখায়। তো বলে রাখি না, নর্মাল কন্ডিশন মানে হচ্ছে নর্মাল টেম্পারেচারে, এই রুম টেম্পারেচারে এই অ্যারাইল হ্যালাইড কোনো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন দেখায় না। কিন্তু অন্যদিকে দেখো এই অ্যালকিল হ্যালাইড মানে আরএক্স কিন্তু রুম টেম্পারেচারে এই এসএন রিয়াকশন দেখায়। তো এই অ্যারাইল হ্যালাইড কেন SN1 রিয়াকশন দেখায় না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনগুলো দেখায় না, তো সেটা আজকে আমরা আলোচনা করব। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা কীরকম হয় দেখো। সাপোজ ধরো এই অ্যালকিল হ্যালাইড, এখানে নিউক্লিওফাইল আছে। নিউক্লিওফাইল যখন এই কার্বনটাকে অ্যাটাক করে, এটা এই বন্ডটা ব্রেক হয় এবং এই বন্ডের ইলেকট্রন এই হ্যালোজেন নিয়ে বেরিয়ে যায়। তো আমরা যেটা পাই সেটা হচ্ছে RNU, মানে নিউক্লিওফাইলটা সে যুক্ত হয়ে যায়। তো এই বন্ডটা কিন্তু সিঙ্গেল বন্ড, তাই এটাকে ব্রেক করতে যে এনার্জিটা লাগে সেটা কিন্তু কম। কিন্তু অ্যাজ কম্পেয়ার টু যদি আমরা এই অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে দেখি, এই যে কার্বনের সাথে যে হ্যালোজেন যুক্ত আছে যে বন্ডের মাধ্যমে, এই বন্ডটা কিন্তু পার্শিয়াল ডাবল বন্ড। এটা হচ্ছে পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি করে। তো ওর জন্য এই ডবল বন্ডটাকে ভাঙতে কিন্তু আমাদের এনার্জি বেশি লাগে। তো আমরা কী করে বুঝবো এটা পার্শিয়াল ডবল বন্ড ক্রিয়েট করে? তো সেটা দেখার জন্য আমাদের রেজোনেন্স স্ট্রাকচারগুলো আঁকতে হবে। তো রেজোনেন্স স্ট্রাকচারগুলো যখন আমরা আঁকবো, দেখো রেজোনেন্স স্ট্রাকচারটা আমরা আঁকছি। এখানে ক্লোরিন আঁকলাম, ক্লোরিনের 3টে লোন পেয়ার আছে। ওকে, তো দেখো রেজোনেটিং স্ট্রাকচারগুলো কী হবে, লোন পেয়ার এখানে ডোনেট করবে, এই বন্ডটা ব্রেক করে এই কারণের মাথায় নেগেটিভ চার্জ আসবে। তো দেখো রেজোনেন্স স্ট্রাকচারগুলো আমরা পরস্পর আঁকছি। পজিটিভ চার্জ চলে এলো ক্লোরিনের মাথায়, যেহেতু ইলেকট্রন দিয়েছে। তো দেখো এই বন্ডটা যায় ব্রেক করে ইলেকট্রনটা আবার ক্লোরিন পেয়ে গেল, তখন এর মাথায় যে পজিটিভ চার্জ সেটা চলে গেল। তো রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে আমরা কি দেখছি দেখো, এই তিনটে রেজোনেটিং স্ট্রাকচারে দেখো আমরা দেখছি যে এখানে যে কার্বন টু ক্লোরিন যে বন্ডটা সেটা কিন্তু ডবল বন্ড, সেই পার্শিয়াল ডবল বন্ড, এটা কিন্তু পার্শিয়াল ডবল বন্ড ক্রিয়েট হচ্ছে। তাই যদি আমরা সিঙ্গেল বন্ডটাকে ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগবে, পার্শিয়াল ডাবল বন্ডটাকে এটাকে ব্রেক করতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি এনার্জি লাগবে। তাই নর্মাল টেম্পারেচারে নর্মাল কন্ডিশনে কিন্তু এই বন্ডটাকে আমরা ব্রেক করতে পারবো না, তাই সেক্ষেত্রে এসএন রিয়াকশন হয় না। তো আশা করি তোমরা ফার্স্ট পয়েন্টটা বুঝতে পেরেছো। প্রথম যে রিজন সেটা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, এই যে কার্বন টু হ্যালোজেন যে বন্ডটা সেটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার চলে আসার জন্য সেটাকে ভাঙা যায় না, তাই সেখানে বেশি এনার্জি লাগে। তো সেক্ষেত্রে নর্মাল টেম্পারেচারে কি হয়, এসএন রিয়াকশন হয় না। তো সেকেন্ড পয়েন্টটা দেখো কি, তো সেকেন্ড যে পয়েন্টটা সেটা দেখো, আমরা জানি যে এসএন রিয়াকশনের সময় কি হয়, এসএন রিয়াকশনের সময় কি হয়, অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে দেখছি এটা বেরিয়ে যায় এবং কার্বোক্যাটায়ন তৈরি হয়। ওকে, কার্বোক্যাটায়ন তৈরি হয় যেটা পরের স্টেপে যায়, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর তারপরে সেকেন্ড স্টেপে কি হয়, নিউক্লিওফাইল এসে যুক্ত হয়। ওকে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তো দেখো এখানে যদি বাই চান্স কোনো কারণে হ্যালোজেন পরমাণুটা এই বন্ডেড ইলেকট্রন নিয়ে চলে গেল, তো আমরা কি পাবো, ক্যাটায়ন পাবো। তো এই যে ক্যাটায়নটা আমরা পাচ্ছি, এই ক্যাটায়নটা কিন্তু রেজোনেন্সের মাধ্যমে স্টেবল নয়। এই যে ক্যাটায়নটা তৈরি হচ্ছে এটা একেবারেই স্টেবল নয়। এটা যদি স্টেবল না হয় তাহলে সে নেক্সট স্টেপে কী করে যাবে, আর নেক্সট স্টেপে যদি না যায় তাহলে এসএন রিয়াকশন কী করে হবে। তার জন্য সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে হ্যালোজেনটা যদি বন্ডেড ইলেকট্রন নিয়ে চলে যায়, তখন সেক্ষেত্রে আমরা যে ক্যাটায়নটা পাই সেটা কিন্তু একেবারে স্টেবলই নয়, আনস্টেবল, এটা কোনো দিন তৈরি হয় না। তো এটা যদি তৈরি না হয় তাহলে ফার্দার কী করে রিয়াকশনটা আগে যাবে। তো তার জন্য এখানে এসএন রিয়াকশন হয় না। ওকে, নর্মাল কন্ডিশনে। তো থার্ড যে পয়েন্টটা দেখো, থার্ড যে পয়েন্টটা হচ্ছে দেখো, এটা হচ্ছে বেনজিন রিং আর এখানে হ্যালোজেন আছে, ঠিক আছে। তো বেনজিন রিংয়ে দেখো এই এই প্যারা পজিশনে না ইলেকট্রন ডেন্সিটি হাই থাকে। তারপরে আবার আমরা কি দেখলাম রেজোনেন্সের মাধ্যমে, এই যে কার্বন টু হ্যালোজেন যে বন্ডটা সেটা পার্শিয়াল ডবল বন্ড। তো এখানে প্রচুর পরিমাণ ইলেকট্রন ডেন্সিটি আছে, দেখো এখানে ইলেকট্রন ডেন্সিটি আছে, এখানে ইলেকট্রন ডেন্সিটি আছে,
এখানে ইলেকট্রন ডেন্সিটি আছে। তো এত ইলেকট্রন ডেন্সিটি থাকার জন্য এই যে বেনজিন রিং এটা কিন্তু ইলেকট্রন রিচ হয়। তো যখন নিউক্লিওফাইল আসে, নিউক্লিওফাইল তো নেগেটিভলি চার্জ হয়, এর পজিটিভ সেন্টার দরকার। তো এখানে কোনো জায়গায় পজিটিভ সেন্টার খুঁজে পায় না। যখন এই নিউক্লিওফাইল এখানে আসে, একে কিন্তু রিপালশন করে, বিকর্ষণ করে। তাই নিউক্লিওফাইল কিন্তু এখানে অ্যাটাক করতে পারে না। এটা যেহেতু ইলেকট্রন রিচ হওয়ার জন্য এই নিউক্লিওফাইলকে কী করে, রিপালশন করে, বিকর্ষণ করে। তার ফলে এখানে এসএন রিয়াকশন নর্মাল কন্ডিশনে হয় না। ফোর্থ যে পয়েন্টটা সেটা দেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে বেনজিন রিংয়ের সাথে এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, ঠিক আছে। অ্যাজ কম্পেয়ার টু যদি আমরা দেখি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে যে কার্বনটার সাথে এই হ্যালোজেনটা যুক্ত আছে সেটা হচ্ছে sp3, ঠিক আছে। তো এখানে হ্যালোজেন যখন যুক্ত হয়, এই যে বন্ডটা, এই যে CX যে বন্ডটা, এটা হচ্ছে sp2 p ওভারল্যাপিংয়ের ফলে তৈরি হয়, ঠিক আছে, যেটা সাইজ হচ্ছে ছোট। কিন্তু আমরা যদি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে দেখি, এখানে যে বন্ডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে sp3 p ওভারল্যাপিংয়ের মাধ্যমে এই CX মানে কার্বন টু হ্যালোজেন বন্ডটা তৈরি হচ্ছে। তো এটা অ্যাজ কম্পেয়ার টু এটার থেকে বড় হয়, এই বন্ড লেন্থটা বড় হয় আর এই বন্ড লেন্থটা ছোট হয়। তো বন্ড লেন্থ ছোট হলে সেটাকে ভাঙতে আমাদের বেশি পরিমাণ এনার্জি লাগবে। তাই sp2p মানে sp2p যেটা ওভারল্যাপিংয়ের মাধ্যমে যে কার্বন টু হ্যালোজেন বন্ডটা তৈরি হয়, সেটা ছোট হওয়ার জন্য কি হয়, সেটাকে ভাঙতে কিন্তু আমাদের বেশি এনার্জি দিতে হয়। তাই নর্মাল টেম্পারেচারে কি হয়, এই বন্ডটাকে কিন্তু আমরা ব্রেক করতে পারি না। আর অ্যাজ কম্পেয়ার টু অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে কি হয়, sp3p ওভারল্যাপিংয়ের মাধ্যমে যে কার্বন হ্যালোজেন যে বন্ডটা তৈরি হয়েছে সেটা কিন্তু বড় হয়। তাই আমাদের যে কম টেম্পারেচার দিলে কিন্তু এই কার্বন টু হ্যালোজেন বন্ডটা ব্রেক করে দিই। কিন্তু এখানে কার্বন হ্যালোজেন বন্ডটা ব্রেক করতে আমাদের এনার্জি বেশি লাগে। তাই নর্মাল টেম্পারেচারে কিন্তু এসএন রিয়াকশন হয় না। কিন্তু আমরা যদি কন্ডিশনটাকে ক্রিটিক্যাল করে দিই, মানে টেম্পারেচারটা বাড়িয়ে দিই, প্রেশারটা বাড়িয়ে দিই, তখন সেক্ষেত্রে কিন্তু SN2 রিয়াকশন ঘটতে পারে, কিন্তু SN1 রিয়াকশন কোনোদিনই ঘটবে না। কেন SN1 রিয়াকশনটা কোনোদিনই ঘটবে না? কারণ দেখো, SN1 রিয়াকশনটার একটা মূল নিয়ম হচ্ছে সেখানে কার্বোক্যাটায়ন জেনারেট হতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দেখছি যে এই অ্যারাইল হ্যালাইডের ক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়, সেই কার্বোক্যাটায়নটা তো স্টেবলই নয়। এই কার্বোক্যাটায়নটা তো এক্সিস্টই করে না। এই কার্বোক্যাটায়নটা যদি এক্সিস্ট করে তবে তো রিয়াকশনটা এগোবে, আর যদি এক্সিস্ট না করে তাহলে কী করে রিয়াকশন ঘটাবে? তাই SN1 রিয়াকশনের ক্ষেত্রে কী হয়, এই কার্বোক্যাটায়নটা জেনারেট না হওয়ার জন্য SN1 রিয়াকশনটা কিন্তু একেবারেই হয় না। তো SN2 রিয়াকশনটা কী হয়, ক্রিটিক্যাল কন্ডিশন যদি আমরা করতে পারি সেক্ষেত্রে SN2 রিয়াকশনটা আমরা দেখতে পাবো, কিন্তু SN1 রিয়াকশনটা আমরা কোনোদিনই দেখতে পাবো না। তো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো যে কেন নর্মাল কন্ডিশনে আমরা এই অ্যারাইল হ্যালাইডে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন ঘটাতে পারি না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা এভাবেই অর্গ্যানিকের কিন্তু প্রতিটা জিনিসকে এক্সপ্লোর করবো, ডেপথে ঢুকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবো। তো সি ইউ, হ্যাভ এ গুড ডে।